দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো তো? তোমাদের তো অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ক্লাস হচ্ছে না, তোমরা কি পড়াশোনা করছো না করছো তাও ঠিক বুঝতে পারতেছি না। তোমাদের অঙ্কের কোনো সমস্যা আছে কিনা, অঙ্ক করছো কিনা তোমরা বাড়িতে। তাই তোমাদের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি একটি ক্লাস নিচ্ছি ফিনান্স ব্যাংকিং এর তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্যের ইংরেজি কি তোমরা সবাই জানো তো? টাইম ভ্যালু অফ মানি। টাইম অর্থ সময়, ভ্যালু অর্থ মূল্য, মানি অর্থ টাকা। তাই টাইম ভ্যালু অফ মানি অর্থের সময় মূল্য। আমি একটি সৃজনশীলের অঙ্ক তোমাদেরকে দিচ্ছি এবং বুঝিয়ে দিব। তা আমি অঙ্কটা করছি তোমাদের বোর্ডে, এখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি। জনাব রফিক সাহেব বাণিজ্যিক ব্যাংকে 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশা। কত? 50,000 টাকা। 50,000 টাকা পাওয়ার আশা। কি বলছে? টাকা জমিয়ে রাখতে চায়। ব্যাংক পাওয়ার আশা জমিয়ে রাখতে চায়। ব্যাংক 10% হারে সুদ প্রস্তাব দিয়েছে, আর ব্যাংক 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। দুইটা ব্যাংক তোমাকে অফার করছে। একটা ব্যাংক অফার করছে 10% হারে সুদ দিবে, আরেকটা ব্যাংক তোমার অফার দিছে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ দিবে। বুঝতে পারছো তো? তোমাদের একটা সৃজনশীল উদ্দীপকের প্রশ্ন। এখন তোমরা এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, ওইটার মধ্যে ক নম্বর প্রশ্ন হচ্ছে অর্থের সময় মূল্য বলতে কি বুঝো। খ নম্বর প্রশ্ন চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। গ জনাব রফিক সাহেবের ক ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। আর ঘ রফিক সাহেবের জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তাহলে আমি ক নম্বর প্রশ্নের উত্তর মুখে মুখে বলতেছি, তোমরা সবাই শুনো। যদি পারো তাহলে খাতায় লিখো, আর যদি মনে করো যে খাতায় লেখা দরকার নেই, বুঝতেই তোমাদের হবে, তাহলে বোঝার চেষ্টা করো। অর্থের সময় মূল্য বলতে কি বোঝায়? আমি এর আগেও অনেক ক্লাসে বুঝাইছি। সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলি। বুঝাতে পারছি? সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলি। খ চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি যে পদ্ধতিতে নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ আসলের সাথে যুক্ত হয়ে প্রাপ্ত সুদ আসলের উপর পরবর্তী নির্দিষ্ট সময়ে যে সুদ নির্ণয় করা হয় তাকেই বলে চক্রবৃদ্ধিকরণ সুদ। মতক যে পদ্ধতিতে নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ আসলের সাথে যুক্ত হয়ে প্রাপ্ত সুদ আসলের উপর পরবর্তী নির্দিষ্ট সময়ে যে সুদ নির্ণয় করা হয় তাই চক্রবৃদ্ধিকরণ সুদ। এখন হচ্ছে জনাব রফিক সাহেবের ক ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। রফিক সাহেবের ক ব্যাংকে, তাহলে ক ব্যাংক তোমার কি অফার দিছিল? 10% হারে সুদ প্রস্তাব দিছিল। তাহলে তোমার টাকা কয় বছর সময়? 5 বছর। টাকা 50,000 টাকা। 50,000 টাকা পাওয়ার আশা। পাওয়ার আশা বলতে কি? এটা ভবিষ্যৎ। কোনো কিছু আশা থাকলে এটা কি আমরা জানি ভবিষ্যৎ। তাহলে এদিকে 50,000 টাকা পাওয়ার আশা বলছে, তাহলে টাকাটা 50,000 টাকাটা কি ভবিষ্যৎ। তাহলে এফডি। আর পিবি আমরা জানি না, তাহলে পিবির মান আমি জানি না যেহেতু, তাহলে এফডির মান আমার দেওয়া আছে 50,000 লিখলাম। আই মানে ইন্টারেস্ট, সুদ। সুদ তোমার কত? 10%, এই যে 10% লিখলাম। এন মানে কয় বছর? 5 বছর, এই যে 5 বছর, 5 বছর লিখলাম। পিবির মান আমি জানি না। পিবি মানে কি? প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য কত তা আমি জানি না। তো বর্তমান মূল্য বের করতে হলে আমার কি সূত্র আছে? ওই সূত্র জানতে হবে। পিবি সমান সমান এফবি বাই 1 প্লাস আই এন। এফবি মানে ভবিষ্যৎ মূল্য, পিবি মানে বর্তমান মূল্য, আই মানে সুদ, এন মানে সময় বা বছর। তাহলে এফবির মান কত? 50,000, এই যে লিখলাম 50,000। একের জায়গাতে 1 লিখলাম, যুগের জায়গায় যুগ দিলাম। আই এর মান 10%। 10% কি করবা? 10 ভাগ 100। এই 100 দিয়ে 10 দিয়ে ভাগ করলেই কি পাওয়া যায়? 0.1 এর মানটা বের হয়েছে। আর আমার এন এর পাওয়ারের মান হচ্ছে 5, এই যে 5 লিখলাম। তাহলে এই দুটি কি করলাম? যোগ করলাম 1.1 আর পাওয়ার হচ্ছে 5। 1.1 পাওয়ার 5 গুণ করার পরে 1.6105 বের হয়েছে। 1.6105 যে মানটা বের হয়েছে ওইটা দিয়ে 50,000 টাকার আমি ভাগ করছি। 31,000 কত বেরিয়েছে? 46.60 টাকা বের হয়েছে। এটা তোমার কি বলছে? ব্যাংক ক
কে অফার দিছে এটা? ব্যাংক ক। ব্যাংক ক তোমার অফার দিছে। ব্যাংক ক এর টাকা পাইলাম কত? 50,000 টাকা পাওয়ার আশায় আমি যদি রাখতে চাই তাহলে 31,046 টাকা আমাকে কি করতে হবে? জমা দিতে হবে। এখন হচ্ছে ঘ। ঘ বলছে কি? রফিক সাহেবের জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে? কোন ব্যাংকে? তাহলে আমি তো জানি না কোন ব্যাংকে টাকা রাখা তার জন্য লাভজনক, তাই আমাকে কি করতে হবে? দুইটা অঙ্কই করতে হবে, ব্যাংক ক এবং ব্যাংক খ দুটি করতে হবে। তাহলে বয়ে করলাম ব্যাংক ক আর ভয়ে করতেছি কি? ব্যাংক খ। খ তাহলে একই রকম এটার মতোই, কিন্তু এটাতে বলছে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ। তাহলে চক্রবৃদ্ধির অঙ্ক করতে হলে কি চক্রবৃদ্ধি কি কখনো হয়? মাসে হয়, তারপরে কি 3 মাস পর পর অন্তর অন্তর হয়, বছরে 2 বার হয়, তারপরে যে 4 বছর পর পর হয়, এরকম করে মাসিক চক্রবৃদ্ধি হয়। এখানে বলছে মাসিক মানে 1 বছর আমরা জানি 12 মাস, 1 বছর 12 মাস। তাহলে এখানে কত হয়েছে? 12টা। চক্রবৃদ্ধির অঙ্ক সংখ্যা কত হইবে? 12। এম এর মান 12। চক্রবৃদ্ধি যখন বলবে তখন এটা সূত্র হইছে পিবি সমান সমান এফবি 1 প্লাস আই এম এন। এম হচ্ছে কি চক্রবৃদ্ধির মান, চক্রবৃদ্ধির মান মানে কি 12, আর আই মানে ইন্টারেস্ট, ওখানে বলছে 9.5% ব্যাংক। তাহলে লিখলাম 9.5%, আর এফবির মান 50,000 লিখলাম, এম এর মান 12, এন এর মান 5%। আমি যা দেখছি সূত্র অনুযায়ী তাই আমি সংখ্যাগুলো মানগুলো বসাই দিতেছি। এফবির মান 50,000, একের জায়গায় 1, যুগের জায়গায় যুগ, আয়ের মান 0.05 এর আমি কি করছি? 100 দিয়া ভাগ করছি, ভাগ করার পরে দিচ্ছি 0.095, আর এম এর মান যে 12 লিখলাম। এখন 12 দিয়ে 0.095 এর ভাগ করালে 0.095 এর 12 দিয়া কি করছি? ভাগ করছি, 0.0079 দিয়ে দিচ্ছি, আর 5 দিয়ে 12 গুণ করছি, 5 12 60, এই যে 60। এখন এই দুটো যোগ করছি 1.0079 আর পাওয়ার কত? 60। এখন 1.079 পাওয়ার 60 দিয়ে গুণ করার পর বেরিয়েছে 1.605। এখন 1.605 দিয়ে 50,000 টাকারে ভাগ করতে বাড়িছে 31,152.45 টাকা। এটা বাড়িছে ব্যাংক খ। ব্যাংক খ বাড়িছে 31,046 আর ব্যাংক খ বাড়িছে 31,152 টাকা। তাহলে কোন টাকাটা আমার কম? ব্যাংক কয়ের টাকাটা কম, 31,046 টাকা। আমি যদি কম টাকা দিয়ে বেশি টাকা পাইতে পারি তাহলে আমি কম টাকা দিয়ে গ্রহণ করবো, তাই না? তাহলে ব্যাংক কয়ের মধ্যে 31,046 টাকা জমা দিয়ে সে 50,000 টাকা পাওয়ার আশা করতেছে, আর ব্যাংক যে অফার দিছে 31,152 টাকা জমা রাখতে হবে। তাহলে আমার যেহেতু ব্যাংক কয়ের টাকা কম, তাই আমি কি করব? ব্যাংক কয়টি গ্রহণ করব। তাই আমি উত্তর দিয়ে দিলাম ক, ব্যাংকে টাকা রাখা আমার জন্য কি লাভজনক। তাই এরকম অঙ্ক আসলে তোমরা অঙ্কগুলো করবা, গ ঘ দুটি করবা, করার পর যে টাকাটা কম ওই টাকারই তোমরা গ্রহণ করবা। এখানেই ক্লাস শেষ করছি। তোমরা এই অনুযায়ী বাসায় আর যে একটা অঙ্ক, টাকার অঙ্ক চেঞ্জ করে সুদের অঙ্ক চেঞ্জ করে তোমরা এই অঙ্কগুলো করবা। আজকের জন্য এখানেই শেষ করছি।